এবং যেই বিষয়টা গত 24 ঘন্টা এখন পর্যন্ত সামনে আসে নাই, কেউ ব্যাপারটাকে এক্সপোজ করেনি, সেই ইস্যু নিয়েই আসলে কথা বলতে চাই। গতকাল সন্ধ্যায় এবং সন্ধ্যা থেকে রাত অবধি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা শিল্প গোষ্ঠীর প্রধান কার্যালয় বলতে পারি, সেখানটায় বৈঠকে মিলিত হয়েছে। এবং সেখানকার নেতৃত্বে ছিলেন ক্রীড়ামন্ত্রী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, শেখ সোহেল যিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন, ক্রিকেট বোর্ডের পরিচালক এবং বঙ্গবন্ধু পরিবারের খুবই ঘনিষ্ঠ নিকটাত্মীয় ছিলেন ইসমাইল হায়দার মল্লিক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এনায়েত হোসেন সিরাজ এবং অন্যান্যরা। এই যে টপ লেভেলের শীর্ষ কর্তাদের সাথে ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি প্রেসিডেন্টের বৈঠক, সেই বৈঠক হয়েছে মূলত দুটি বিষয়ে আলোচনা নিয়ে। একটা হচ্ছে চন্ডিকা হাথুরু সিংহে, যিনি বাংলাদেশের এই মুহূর্তে হেড কোচের দায়িত্বে রয়েছেন এবং জানুয়ারি পর্যন্ত আমরা যতটুকু জানি ঢাক ঢাক গুড়গুড় অনেক কিছুই চলে, তার যে চুক্তির মেয়াদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সেটা রয়েছে। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত, যিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন, তাকে নিয়ে আলোচনা হয়েছে। এবং এই আলোচনায় আসলে কি আলোচনা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন দিকে যাচ্ছে, কি ডিসিশন মেক করতে যাচ্ছে, আদৌ বাংলাদেশের ক্রিকেটের যে ক্যারেক্টার, বাংলাদেশের ক্রিকেটারদের যে মনোভাব, বাংলাদেশের ক্রিকেটারদের মনোভাব বিশ্বব্যাপী আমাদেরকে যেভাবে লজ্জিত আর বিব্রত করেছে, এই যে ঘটনা প্রবাহ, গতকাল নাজমুল হোসেন শান্ত যখন অফিসিয়াল প্রেস মিটে বক্তব্য রাখতে গিয়ে বলেই ফেললেন যে 3 উইকেট যাবার পর থেকে আমাদের টার্গেট ছিল সেমিফাইনাল না, এত সুন্দর কথা তিনি বলে ফেললেন মাইক পে অমাইক হয়ে। এই বিষয়গুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চরম খেপা। শান্ত বলেছেন ঠিকই, শান্ত বলেছেন প্ল্যানের কথা, সেই প্ল্যান তো শান্ত বানাননি, বা শান্তর সেই প্ল্যান পরিকল্পনা করার আসলে খুব বেশি যে ক্ষমতা রয়েছে সেটাও না। সেই প্রসঙ্গে এসেছে চন্ডিকা হাথুরু সিংহের আলোচনা, চন্ডিকা হাথুরু সিংহের ইস্যু এবং চন্ডিকা হাথুরু সিংহের ইস্যুতে তার কোচিং মেথড নিয়ে এবং কিছু কিছু কর্মকাণ্ড যেগুলো আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, বিশ্বকাপের ক্রিকেটীয় কর্মকাণ্ডকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করেছিল। যেমন আপনি দেখেন বাংলাদেশ দল তারা বিশ্বকাপ খেলছে, কিন্তু এমনও গেছে যে 17 দিনের মধ্যে মাত্র 4 দিন তারা প্র্যাকটিস করেছে, বাকি দিনগুলোতে আসলে ঐচ্ছিক অনুশীলন, কেউ চাইলে আসবে না চাইলে আসার দরকার নাই, কোচও আসেননি, এমনও ঘটনা আমরা দেখেছি যে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঐচ্ছিক অনুশীলনে, কিন্তু চন্ডিকা হাথুরু সিংহে নিজে তিনি আসেন নাই, কারণ ডালাসে অনেক গরম ছিল, তিনি রূপ চর্চা করছিলেন যেন কোনোভাবে তার স্কিনে কোনো ক্ষতি না হয়। বিশ্বকাপ শেষে তার তো গন্তব্য সেই অস্ট্রেলিয়া, তার জায়গায় তিনি চলে যাবেন। এই যে ঘটনাগুলো ঘটেছে বিশ্বকাপ চলাকালে ঘটেছে, সেই ব্যাপারগুলো আলোচনায় এসেছে। মাঝখানে একটা তথ্য দিয়ে রাখি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন পর্যন্ত গতকাল সন্ধ্যায় যে মিটিং হয়েছে তাতে সিদ্ধান্ত হয়েছে 2 তারিখ অর্থাৎ জুলাইয়ের 2 তারিখে ক্রিকেট বোর্ডের একটা যে সভাগুলো হয়, ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির সভা হবার কথা রয়েছে। এই ডেটটা চেঞ্জ হতে পারে, তবে জুলাই মাসের 2 তারিখে অ্যাপ্রক্সিমেটলি সেই ডেট ফিক্সড করা হয়েছে। যেই প্রসঙ্গে আলোচনা হয়েছে এবং যে বার্নিং ইস্যুগুলো এসেছে সেটা হচ্ছে এই যে কোচিং প্যানেলের সদস্যরা তারা এত টাকা ক্রিকেট বোর্ড থেকে নিচ্ছেন এবং বিশ্বকাপে, এর আগের বিশ্বকাপে স্পেশালি চন্ডিকা হাথুরু সিংহে বলেছেন যে তিনি সময় পাননি দেখে বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপে ভালো করেনি। এবার তো আসলে সেই লজিকটা নেই। কোচের যে বেফাস মন্তব্য যে বাংলাদেশ সুপার 8-এ চলে যাবার পর আমাদের আসলে আর কোনো চাওয়া পাওয়ার কোনো কিছু নেই, আমরা সবকিছু পেয়ে গেছি, অবশেষে সরকারি চাকরি পেয়ে গেলাম, সুখে শান্তিতে বসবাস করিতে রাখলাম, একসময় অবসর নিব, তারপরে পেনশনের টাকা পাবো, কোনো টেনশন নেই। এই যে একটা ঘটনা, এই যে একটা চিন্তা ভাবনা, মনোভাব, এই মনোভাবটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনার সাথে যে ডিপার্টমেন্ট জড়িত, ক্রিকেট অপারেশন, তারা আসলে কতটুকু জানতো। পয়েন্ট এসেছে মেহেদী হাসান মিরাজকে নিয়ে, যারা বৈঠকটায় ছিলেন সেই সময়টায়, যেই পরিচালকরা ছিলেন তাদেরই একজন আমাকে, একজন না একাধিকজন আসলে আমাকে এনশিওর করেছে মেহেদী হাসান মিরাজ বিশ্বকাপ স্কোয়াডে কেন থাকলেন না। এবং এই প্রশ্নটা তুলেছেন নাজমুল হাসান পাপন, তিনি নিজে, বিসিবি প্রেসিডেন্ট নিজেই মিরাজ ইস্যুটা তুলেছেন। এবং সেই ইস্যুতে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছিল বা তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি তার ব্যাখ্যা দিয়েছেন এবং ব্যাখ্যা নাকি এরকম এসেছে মিরাজ নিজেই যেতে চাননি। এরপরে প্রশ্ন তৈরি হয়েছে বাকি পরিচালকদের মধ্যে যে মিরাজকে আসলে 15 মেম্বার যে স্কোয়াডটা, 15 সদস্যের যে দল বাংলাদেশ ঘোষণা করলো, সেই দলের হয়ে তার নামটা ছিল, সেখানটায় তিনি যেতে চাননি, নাকি মিরাজকে ট্রাভেলিং রিজার্ভ করা হয়েছিল সেই সময় তিনি যেতে চাননি। এটা নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং নাজমুল হাসান পাপন পুরো ব্যাপারটা ক্লিয়ার না, একদমই ক্লিয়ার না দেখে নাজমুল হাসান পাপন ওই সভার মাঝখানে অথবা সভা শেষে ক্রিকেট বোর্ডের আরো একজন পরিচালককে দায়িত্ব দিয়েছেন, যিনি
ঘটনা আসলে কি ঘটেছে সেই ব্যাপারটা জেনে যেন তাকে জানান। বিষয় অনেক দূর করিয়েছে, শুধু বিষয় এখানটায় গড়ায়নি। কোচ এবং ক্যাপ্টেনের মনোভাব, নাজমুল হোসেন শান্ত যে ধরনের কথাবার্তা বলেছেন এবং কোচ যে ধরনের কথাবার্তা বলেছেন, 3টা পয়েন্ট আলোচনায় এসেছে। নাম্বার 1 আমি যেটা বললাম, একটু শেয়ার করলাম যে বাংলাদেশ সুপার হিটে যেতে পারলে আমরা খুশি এবং বাকি যা পাবো তাই বোনাস, এর বাইরে আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য স্বপ্ন নেই। এবং এই বোনাস খুঁজতে গিয়ে আমরা সেমিফাইনালেও যাইতে চাইনি। সেমিফাইনালে যে আমাদের ইকুয়েশনটা ছিল সেটাকে ট্রাই পর্যন্ত আমরা করি নাই। আমরা বলেছি সেমিফাইনালে আমরা যেতে চাই, প্রথম 3 উইকেটের মধ্যে যদি আমরা উইকেট না হারি 6 ওভারের মধ্যে, তাহলে আমরা সেই ট্রাইটা করব। অথচ প্রথম 6 ওভারের মধ্যে উইকেট হারানোর পরেও আমরা আমাদের বেস্ট ব্যাটার, সুইট টাইমার অফ দ্য বলস তাওহিদ হৃদয়কে আমরা নামাই নাই, 6 নম্বরে নামিয়েছি। একটা পয়েন্ট গেল এখানটায় যে আসলে বোনাসের খোঁজে বাংলাদেশ দল। এই বোনাসটার ব্যাপারে আসলে ক্রিকেট বোর্ড, ক্রিকেট অপারেশনস কিংবা অন্য যারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে রয়েছে তারা কতটুকু জানতেন। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ক্যাপ্টেন যে বললেন যে এই যে 6 ওভারের মধ্যে 3 উইকেট যদি হারিয়ে ফেলি আমরা লক্ষ্য চেস করতে যাব না, মানে 12 ওভার 1 বলে আমরা লক্ষ্যটা চেস করব না, আমরা জাস্ট একটা জয় পাইলেই খুশি। এরকম কোনো পরিকল্পনা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা ঢাকা থেকে ওখানটায় ছিল কিনা? ওয়েস্ট ইন্ডিজ এবং ঢাকার মধ্যে এরকম কি কোনো ম্যাচের আগের দিন রাতে যোগাযোগ হয়েছিল? এই উত্তরটা হচ্ছে না। আরেকটা ওই রাইটি লেফটি কম্বিনেশন এবং দল সাজানোর ক্ষেত্রে যে ধরনের বিতর্কের জন্ম দেওয়া হয়েছে, যেমন আপনি দেখেন যে দুজন ক্রিকেটারকে বাংলাদেশ 7টা ম্যাচ খেলেছে, ক্রিকেটাররা অফ ফর্মে ছিলেন, প্রয়োজন ছিল অনেক সময় বাঁহাতি বোলারদের, তারপরও খেলানো হয় নাই। এই ডিসিশনস গুলো আসলে কে নিয়েছে? কেউ কি জানতো? কেউই জানতো না। উত্তরটা হচ্ছে গতকালকে ওই শিল্প গোষ্ঠীর কার্যালয়ে যখন বৈঠক হয় তখন যারা ছিলেন তারা জানিয়েছেন তারা কিছুই জানেন না। সত্যি কথা যেটা, যা করেছেন চান্ডিকা হাথুরুসিং তার মতো করে করেছেন। এবং ইন্টারেস্টিং পার্ট যেটা, নাজমুল হোসেন শান্ত মিডিয়া এসে যে বক্তব্যগুলো নানা সময় দিয়েছেন, তিনি কতটুকু প্রিপেয়ার ছিলেন? শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে আমি যে সেকেন্ড পয়েন্টটাতে আসছি, ভয়াবহ ধরনের আলোচনা হয়েছে এবং নাজমুল হোসেন শান্ত তিনি যে 3 ফরম্যাটে ক্যাপ্টেন হিসেবে ফিট না, এটা সবাই অ্যাকনোলেজ করেছে, সবাই মেনে নিয়েছে। ক্রিকেট বোর্ডের একদম শীর্ষ পরিচালক কোচের উপর বিরক্তি প্রকাশ করেছেন, তার মনোভাবের উপর বিরক্তি প্রকাশ করেছেন। কিছু কিছু ক্রিকেটারকে প্রমোট করতে গিয়ে এবং অপছন্দের ক্রিকেটারদেরকে ডমিনেট করতে গিয়ে বাংলাদেশ দলে যে অস্বাস্থ্যকর অবস্থা তৈরি হয়েছে সেটা নিয়ে কথা হয়েছে। ফাইনালি 2 তারিখের বোর্ড সভায় ডিসিশন আসতে পারে। আবারও বলছি, 2 তারিখের বোর্ড সভায় যদি ডেটটা ফিক্স থাকে, ঠিক থাকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড 3 ফরম্যাটে যে ক্যাপ্টেন্সির দায়িত্ব নাজমুল হোসেন শান্তকে দিয়েছেন সেখানটায় আসলে কোনো পরিবর্তন প্রয়োজন কিনা ডিসকাশন হয়েছে সেটা নিয়ে মূলত। এবং একই সাথে চান্ডিকা হাথুরুসিং এর সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সম্পর্ক, সেটাকে দ্রুততম সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ করতে চায় নাকি এটাকে কন্টিনিউ করতে চায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কি চান্ডিকা হাথুরুসিং এর হাতেই ব্যাটনটা থাকবে? এবং এখানটায় যে পরিচালকরা ছিলেন মোটামুটি সবাই একটা জায়গায় একমত হয়েছেন, টানা 2 আইসিসি ইভেন্টে যেভাবে তিনি ফেইলিওর হয়েছেন, বিতর্কের জন্ম দিয়েছেন, ক্রিকেট বোর্ডকে বিব্রত করেছেন, লজ্জিত করেছেন, তার পরিকল্পনা যেভাবে বারবার মার খেয়েছে, তাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল নতুন কোন কোচের আন্ডারে দলকে পাকিস্তানে পাঠাতে চায়। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তবে 2 তারিখে যে বোর্ড মিটিং এর ডেট ফিক্সড হয়েছে সেই মিটিং এ এসব বিষয় নিয়ে অনেক কিছু উঠে আসবে এবং শান্তর ক্যাপ্টেন্সি 3 ফরম্যাটে থাকছে না, এটাও মোটামুটি ডিসাইডেড। আর আসলে বলার কিছু নেই, আমি যতটুকু জানলাম আপনার সাথে শেয়ার করেছি। নিশ্চয়ই এই ব্যাপারে আপডেটেড করব সময় সময়। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।